21শে জুলাই পরে আসবো। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। আচ্ছা নেত্রী, যে বলিউড আছে তোলা তুলে যেটা হবে তার 70% আমাদের কেন্দ্রীয় তৃণমূল ভবনে জমা করতে। এখন কি পাঠানো হয়? হ্যাঁ, এখন কি পাঠানো হয়? না না, এই তো নতুন নির্দেশ হলো, এরপর পাঠানো হবে। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুনছিলেন আপনারা দোলা সেন, ট্রেড ইউনিয়ন নেতা এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন। তিনি সরাসরি তৃণমূলের একটি কর্মী সভায় পুরুলিয়াতে বলছেন যে যা টাকা বাজার থেকে তুলবেন তার 75% দলকে দিয়ে দেবেন, আমি নিয়ে যাবো, আর 25% বাড়িতে নিয়ে যাবেন। ভাবতে পারেন একজন রাজ্যসভার সাংসদ, একজন প্রথম সারির তৃণমূল নেতা যে ভাষায় কথা বলছে, যে টাকা তুলবেন অর্থাৎ তোলাবাজিতে যে টাকাটা তুলবেন তার 75% আমরা নিয়ে যাব, কলকাতায় নিয়ে যাব, কালীঘাট কিংবা তপসিয়া ভবনে নিয়ে যাবো, আর 25% আপনি বাড়িতে নিয়ে যাবেন এবং সেটা অডিট করাবো। অর্থাৎ আপনি 25%টা 26% করছেন কিনা সেটা কিন্তু অডিট করে দেখাবো, দেখবো, দেখে নেব। কে বলছেন? দোলা সেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সেই ভিডিওটি দিয়ে আজকের প্রতিবেদন শুরু করলাম, কারণ আজকের বিষয় হচ্ছে মার কাছ থেকেও সন্তান কাটমানি নিচ্ছেন এবং তিনি তৃণমূল নেতা। এই সংবাদটি নিয়ে আমরা আজকের এই পর্বের এই প্রতিবেদন শুরু করছি। কতটা দুর্ভাগ্যের বলুন তো, এ রাজ্য, এ বাংলা কাটমানির বাংলাতে ভূষিত করে দিয়েছেন। এই ভূষণটা মাননীয়া দিয়েছেন এই রাজ্যকে, অর্থাৎ কাটমানির বাংলা। আমরা শুনতে শুনতে আমাদের কান অভ্যস্ত হয়ে গেছে। কেউ যদি এখন বলেন যে অমুক লোক, অমুক নেতা অমুকের কাছে কাটমানি নিয়েছেন, আমরা আর অবাক হই না। লক্ষ লক্ষ না, কোটিতে ট্রানজ্যাকশন হচ্ছে এই কাটমানি। যে কোনো একটা বাড়ি করতে যান কাটমানি, যে কোনো একটা জিনিসপত্র কিনতে যান কাটমানি, আপনি বাড়ি ভাড়া দিতে যান সেখানে একটা কাটমানি, এবং জন্ম মৃত্যু সমস্ত ক্ষেত্রে কাটমানি। এটা বার্থ সার্টিফিকেট বার করতে যান সেখানেও আপনাকে একটা কমিশন দিতে হবে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষা অনুযায়ী বলি যে সমব্যথী প্রকল্প থেকেও টাকা নিতে হবে। অর্থাৎ মাননীয়া জানেন যে তার যেসব সম্পত্তি তৈরি করেছেন তারা সমব্যথী প্রকল্প থেকেও 200 টাকা নিচ্ছেন। 2000 টাকা, মানুষ মারা গেলে যে 2000 টাকা পাওয়া যায় তার থেকেও 200 টাকা নিয়ে নিচ্ছেন। মুখ্যমন্ত্রীকে আমরা সরাসরি প্রশাসনিক সভায় সে কথা বলতে দেখেছি, কিন্তু তার কিন্তু পরিবর্তন হয়নি। সারা বাংলা জুড়ে এখনো কাটমানি চলছে এবং আপনারা দেখেছেন আমফানের সময় যে কোটি কোটি টাকা লুট হয়েছে সরকারি প্রকল্পের টাকা, কেন্দ্রীয় সরকারের দেওয়া কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রকল্পে যে টাকাগুলো লুট হয়, একটা বিল্ডিং তৈরি থেকে, রাস্তা তৈরি থেকে, পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদে 10% নয় 20%-এর অঙ্কে পৌঁছে গেছে। কি কষ্ট, কি যন্ত্রণাদায়ক পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে। এই বাংলা তো 2011, এর জন্য আমরা পরিবর্তন চাইনি। আমরা পরিবর্তনটা চেয়েছিলাম, একটা স্বচ্ছ পরিবর্তন চেয়েছিলাম। টালির বাড়িকে বিশ্বাস করেছিলাম, হাওয়াই চটিকে বিশ্বাস করেছিলাম, সাদা শাড়িকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে সরকারের অঙ্গ প্রত্যঙ্গে শুধুই দুর্নীতি। আর এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে কথা বলে যাব। মাননীয়, আপনি হাজার চেষ্টা করে আমাদের কণ্ঠ অবরুদ্ধ করতে পারবেন না। কেন বলছি জানেন তো? আমরা চাই আপনি পরিবর্তিত হন। আমরা চাই 2011-র মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরে পেতে চাই, কিন্তু সেটা আপনি হবেন না। তার কারণ যদি হতেন তাহলে আমফানের পর যারা কোটি কোটি টাকা লুট করলো, যারা 20,000 টাকার নেতারা নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, বাড়ির ভাড়াটে, বাড়ির আত্মীয় পরিজন সবার নামে টাকাটা নিয়ে নিল, তাদের জন্য চোরেদের ফর্ম ফিল আপ করে তাদের দিয়ে টাকাটা ফেরত দেওয়ালেন কাউকে, এই বলিয়ে যে ভুল করে আমি টাকাটা নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টটা নাকি আমি ভুল করে দিয়েছিলাম। চোরেদের টাকা ফেরতের জন্য ফর্ম ছাপা হয়েছিল এই বাংলায়, অথচ এর নামে এফআইআর হলো না। সরকারি টাকা আপনি যদি অন্যায়ভাবে নিয়ে থাকেন আপনার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। মাননীয়, আপনি বলুন তো, একবার একজন সম্পদের বিরুদ্ধে যারা টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর এই বাংলায় হয়েছে? হয়নি। একটি এফআইআরও দেখাতে পারবে না। এদের জেলে থাকা উচিত ছিল, এদের জেল যাত্রা হয়নি। ফলে স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে আমাদের কথা বলবই। বাংলার বার্তা প্রতিদিন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। আপনি হাজার চেষ্টা করলেও অবরুদ্ধ করতে পারবেন না এই বার্তা দিয়ে। আজকে আমরা যাব ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বধুকুলা গ্রামে। সেখানে একজন মা প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60,000 টাকা পেয়েছিলেন প্রথম কিস্তি, সেখান থেকে তার সন্তান তৃণমূল নেতা 10,000 টাকা নিয়ে বলছেন আরো 10,000 টাকা দিতে হবে। ভাবতে পারছেন? এবং বলছেন যে ওই বাকি 10,000 টাকা আরো না দিলে তাহলে পরবর্তী কিস্তি অর্থাৎ বাকি 60,000 টাকা তুমি পাবে না। ভাবতে পারেন কতটা নির্লজ্জ এরা। ইনি নাকি তৃণমূল করেন এবং তার মায়ের কাছ থেকে প্রথম দফায় 10,000 টাকা নিয়েছেন এবং আরো 10,000 টাকা চাইছেন। সেটা মা দিতে চাইছেন না বলে
ফলে ওই 20,000 টাকা পুরোটা না পেলে তিনি বাকি কিস্তি ঢুকতে দেবেন না। একজন সন্তান, তিনি তৃণমূল নেতা। সেটা কোথায় ঘটেছে? ক্যানিং এর গোপালপুর গ্রাম পঞ্চায়েতে বধুকুলা গ্রামে। আমরা জানলাম কিভাবে, প্রশ্নটা আসে, আমরা জানলাম আনন্দবাজার পত্রিকার পোর্টালে সংবাদটি বেরিয়েছে। মূল যে সংবাদপত্র সেখানে সংবাদটি ছাপা হয়নি। কেন ছাপা হয়নি সেটা আনন্দবাজার কর্তৃপক্ষ বলবেন, কিন্তু আমাদের মনে হয়েছে আনন্দবাজার পত্রিকা যদি এই সংবাদটি সংবাদপত্রে, মূল সংবাদপত্রে ছাপতেন এবং মাননীয়ার যদি সেটি চোখে পড়ে যেত, ফলে স্বাভাবিকভাবে আনন্দবাজারের বিজ্ঞাপন বন্ধ হয়ে যেত। তাই আনন্দবাজার পত্রিকা কিন্তু লুকিয়ে পোর্টালে এই সংবাদগুলো দেন, মাঝে মাঝেই দেন, তাদের ধন্যবাদ জানাবো, অন্তত পোর্টালে দেন। কিন্তু আনন্দবাজার কর্তৃপক্ষকে বলবো, সম্পাদককে বলবো বা প্রকাশককে বলবো যে মাননীয়া কিন্তু পোর্টাল দেখেন, পোর্টালে কিন্তু মাননীয়া প্রচুর বিজ্ঞাপন বেরোয়। কোনোদিন যদি ধরা পড়ে যান পোর্টালের বিজ্ঞাপনটি কিন্তু আপনাদের হারাতে হবে। এই কথা বলে এই মুহূর্তে আমরা একজন মায়ের কাছে, একজন সন্তান, তৃণমূল নেতা সন্তান, তিনি যখন কাটমানি নেন তখন বুঝতে হবে বাংলার অবক্ষয়ের মানচিত্রটা কতটা নিম্নগামী হয়েছে। আমরা এই বিষয়ে বিশিষ্ট গবেষক অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বলেছেন শুনুন, আসুন বাংলার বার্তার এই পর্বে। 10 মাস গর্ভ ধরে যে সন্তানকে জন্ম দিয়েছে মা, সেই সন্তান মার কাছ থেকে তুলছে, কোন জগৎ, কোন সমাজে আমরা পৌঁছচ্ছি? এই সমাজটা কিন্তু গত 10 বছরে জন্ম দিয়েছে আজকে শাসক দল। দুর্নীতি আগে ছিল না আমি বলছি না, দুর্নীতি ছিল, কিন্তু মার কাছে সন্তান কাটমানি চাইছে। এ আশ্চর্য, মানে এটার এই লজ্জায় মাথায় হেট হয়ে যায় যে মা জন্ম দিল, সেই মার কাছে সন্তান কাটমানি চাইছে। এই কালচার, এই সংস্কৃতিটা কিন্তু গত 10 বছরে গড়ে তুলেছে আজকে শাসক দল। এই অভিযোগ থেকে কিছুতেই রেহাই পেতে পারে না। দিনের পর দিন আমরা দেখেছি, বছরের বছর ধরে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ বলছে এই কাটমানি বন্ধ করা হোক, কাটমানি বন্ধ করা হোক। কাটমানি রোগটা এমন পর্যায়ে গেছে যে কার্যত বঙ্গজীবনের অঙ্গ এখন কাটমানি। বঙ্গজীবনের অঙ্গ হিসেবে কাটমানি আমরা দেখতে পাচ্ছি। মানে শ্মশানের, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে শ্মশানের জন্য যে 2,000 টাকা, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে তার পরিজনকে 2,000 টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হয়। সেইখানে শ্মশানে নিয়ে যাওয়া বডিতেও টাকার যেখানে দেওয়া হয়, সেই টাকাও কিন্তু তৃণমূলের লোকজন আত্মসাৎ করছে। পঞ্চায়েতের দুর্নীতি, পুরসভার দুর্নীতি, মন্ত্রীরা টাকা হাত পেতে নিচ্ছে, এটা তো ছিলই। কিন্তু সন্তান মার থেকে টাকা নিতে পারে, কখনই আমরা এটা ভাবতে পারিনি। কিন্তু ক্যানিং এর এই ঘটনা সারা ভারতবর্ষের মানুষকে কিন্তু নাড়িয়ে দিয়ে গেল। এই পাপ আপনার আমার শাসক দলের পাপ। এই পাপ থেকে বাঙালি সমাজ কবে মুক্ত হবে আমি জানি না। দেখুন, মানে খুব পরিষ্কার করে বলতে, আমরা বাঙালির গল্প কথা বলি, আমরা কথায় কথায় রবীন্দ্রনাথের কথা বলি। মানে আমরা একবারও কি ভাবি যে বাঙালিকে আর কোথায় আমরা নিয়ে যাব? বঙ্গজীবনকে আমরা আর কোথায় নিয়ে যাব? শুধু বাঙালি সেন্টিমেন্ট দিলে হবে? যে সমাজটা আমরা গড়ে তুলছি, সন্তান মার কাছ থেকে কাটমানি নিচ্ছে ঘরের জন্য, কি মা ঘরে থাকবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা তুলছে সন্তান মার থেকে। এই অভিযোগটা কি কখনো ভাবতে পারছেন? এইরকম একটা মানে পাশবিক সমস্যা কখনো ভাবতে পারছে বাঙালি? কিন্তু আজকে সেই সমস্যাটা কিন্তু সম্মুখীন আমরা হলাম। খুব দুঃখের সাথে আপনাকে বলি, এই দুর্নীতি দমনের জন্য কিন্তু কোনো উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিচ্ছে না। আপনি আমফানে যারা দুর্নীতি করলো কয়জন জেলে গেছে আপনি আমায় বলতে পারেন? কয়জনের বিরুদ্ধে? আমি জানি হয়নি, একজনের বিরুদ্ধেও এফআইআর হয়নি, একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতি করে মুক্ত থাকতে পারে এখানে নেতারা, হাত পেতে দুর্নীতি করার পরেও মন্ত্রিসভায় তারা স্থান পান। বিভিন্ন ধরনের পঞ্চায়েত পুরসভাতে কোটি কোটি টাকা দুর্নীতি হওয়ার পরেও মানুষের জেল হাজত হয় না। আমফানে দুর্নীতি করার পরেও 6,500 কোটি টাকার দুর্নীতি হয় না। 2,500 কোটি টাকার সাজ সরঞ্জামে করোনা আবহে মেডিকেল গ্রাউন্ডে কেনা হয়েছে, তা নিয়ে দুর্নীতি। যাদের উপস্থিতিতে এই দুর্নীতিটা হলো, তারাই আবার তদন্ত করছে। কোন বিচার বিভাগীয় তদন্ত নয়, কোন এফআইআর হয়নি। দুর্নীতিটা দমন করবার জন্য তো রাজ্য সরকারের কোনো ব্যবস্থা নিতে হবে। বা রাজ্য সরকার দুর্নীতি দমনের জন্য কি উদ্যোগ নিয়েছে? ভিজিলেন্স কমিশনকে শক্তিশালী করেছে, লোকায়ুক্ত প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করেছে,
রাজ্য সরকার তদন্ত কোনো আলাদা করে কোনো টাস্ক ফোর্স তৈরি করেছে? রাজ্য সরকার মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা চালনার করেছে? আমপানের দুর্নীতির যে ব্যাপক পরিমাণে হলো তার বিরুদ্ধে কি ব্যবস্থা রাজ্য সরকার নিয়েছে? আজকে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, তার জীবনের মধ্যে নিয়েছে। মৃত্যু, জন্ম থেকে মৃত্যু, মা পর্যন্ত বাদ যাচ্ছে না। আজকে মানে সন্তান সেখান থেকে মার থেকে দুর্নীতি করছে, মার থেকে টাকা তুলছে, মার থেকে কাটমানি নিচ্ছে। এই লজ্জা আপনার আমার লজ্জা, এই লজ্জা বাঙালি সমাজের লজ্জা। আমরা জানি না যে সমাজটা রেখে যাচ্ছে বর্তমান শাসক কুল, আগামী কিছুদিন পরে তো নিশ্চয়ই একটা, আগামী দিনে তো একটা এর মূল্যায়ন হবে। একদম কার্যত একটা দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কিন্তু বর্ণনাই থাকবে সেখানে। এবং বাঙালি যে কয়েকশো বছর পিছিয়ে যাচ্ছে, এর থেকে আমি জানি না কেউ মুক্তি সন্ময়বাবু আদতেও দিতে পারবে কিনা। কারণ আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, প্রতিটি ইস্যুতে দুর্নীতি ঢুকে গেছে, মিথ্যা প্রতিটি বিষয়ে ঢুকে গেছে। এবং সেখান থেকে নিষ্কৃতি আদতেও বাঙালি কোনোদিন পাবে কিনা, এবং ক্ষমতায় কে আসবে না আসবে সেটার থেকেও গুরুত্বপূর্ণ একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা আমি কায়েম করতে পারলাম না, একটা স্বাধীন ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না। সবসময়ই একটা হিংসা, সবসময়ই একটা দুর্নীতি যদি আমার সমাজ জীবনকে গ্রাস করে থাকে, তাহলে এই বাঙালির জন্য আমরা কি সত্যি গর্ব করতে পারি? দেখলেন আপনারা, শুনলেন আপনারা, মায়ের কাছে সন্তানের এবং তৃণমূল নেতা সন্তানের কাটমানি চাওয়ার ইতিহাস। বলার কিছু নেই, বুঝুন আপনারা, চিনুন আপনারা 2011-র পরিবর্তন কি। এই কারণে আমি আপনি চেয়েছিলাম বারবার বোঝার চেষ্টা করুন কোন সংস্কৃতি ধারক এবং বাহক বাঙালি হয়েছে মাননীয়ার রাজত্বে, এটা বোঝার চেষ্টা করুন, বারবার বোঝার চেষ্টা করুন, সব হারানোর আগে বোঝার চেষ্টা করুন। 2011-য় সিদ্ধান্ত নিন যে এই সংস্কৃতিকে প্রশ্রয়ে আশ্রয়ে লালিত পালিত আপনি করবেন কিনা। কথা বলে এই মুহূর্তে আমরা আরেকটি কাটমানির গল্পে যাব। সেখানেও কাটমানির গল্প লুকিয়ে আছে। একটি চিঠির কেলেঙ্কারি। চিঠিটি কি? UNPWA একটি চিঠি আমরা আপনাদের দেখাবো বা শোনাবো। সেটি কি চমকে যাবেন আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন। আমাদের কুকুরের ডায়ালিসিস করা বিখ্যাত ডাক্তারবাবু ডক্টর নির্মল মাঝি, যার নামের সঙ্গে কুকুরের ডায়ালিসিস কথাটা জুড়ে গেছেন, ডক্টর নির্মল মাঝি একটি চিঠি পেয়েছিলেন। কার কাছ থেকে পেয়েছিলেন? ইউনাইটেড নেশনসের কাছ থেকে। ইউনাইটেড নেশনস বা ইউনাইটেড নেশনের কাছ থেকে। কি ধরনের বড় জালিয়াতি চিন্তা করুন। আপাত দৃষ্টিতে মানুষকে খাওয়ানো হয়েছিল রাষ্ট্রপুঞ্জ এই সরকার অর্থাৎ বাংলা সরকারকে কোভিড ম্যানেজমেন্টের জন্য পুরস্কৃত করছে। সংবাদপত্রগুলোতে বেরিয়েছিল রাষ্ট্রপুঞ্জের সম্মান, অর্থাৎ কে পেল? রাজ্য সরকার পেল, বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সম্মানিত হলো না, তার এক মন্ত্রী সম্মানিত হলো। কে? ডক্টর নির্মল মাঝি। এবং কোন সংস্থা? ইউনাইটেড নেশনস। অর্থাৎ প্রাথমিকভাবে আমি আপনি বুঝলাম রাষ্ট্রপুঞ্জ এই রাজ্য সরকারকে একটা সম্মান দিচ্ছে। স্বাভাবিকভাবে আমরা বিহ্বল হয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে সত্যি রাজ্য যদি ভালো কাজ করে, রাষ্ট্রপুঞ্জ যদি সম্মানিত করে, আপত্তি তো কিছু নেই। কিন্তু গণ্ডগোলটা অন্যত্র। পরবর্তীকালে দেখা গেল ইউনাইটেড নেশনস নয়, ইউনাইটেড নেশন, অর্থাৎ একটা এসের তফাৎ। ইউনাইটেড নেশনস হচ্ছে রাষ্ট্রপুঞ্জ, আর ইউনাইটেড নেশন এই সংস্থাটি একটি এনজিওর নাম, জাপানি এনজিও। সংস্থাটির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন পিস হিউম্যানিটেরিয়ান মিশন। ভাবতে পারেন, একটি এনজিওর নাম, জাপানি এনজিও, এবং তারা একটি চিঠি দিলেন, মুখ্যমন্ত্রীকে দিলেন না। কোভিড ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ সরকার ভালো করেছেন বলে চিঠিটি দিলেন নাকি ডক্টর নির্মল মাঝিকে, এবং সমস্ত সংবাদপত্রগুলোকে খাওয়ানো হলো। সমস্ত সংবাদপত্রগুলো, অনুপ্রাণিত সংবাদপত্রগুলো সব সংবাদ বার করতে শুরু করলো রাষ্ট্রপুঞ্জে সম্মান এসছে এই বাংলা সরকার, এবং ডক্টর নির্মল মাঝি পুরস্কারটা পেয়েছেন। কোথাও আমাদের একটা সন্দেহ হয়েছিল। আমরা প্রথম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেলটা চেক করতে গিয়ে দেখলাম 19শে অগাস্ট দুপুর 1টায় সেখানে একটি টুইটার হ্যান্ডেলে রিপোর্ট বেরিয়েছে, এবং রিপোর্টে কি লিখেছে আপনাদের পড়ে শোনাই এবং আপনারা দেখুন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অফিসিয়াল, the mankind is in your safe hands, says UNPWA_WPA. We are extremely proud to share that the visionary leadership of @Momota official and GOWPA's COVID management has been internationally applauded at Dr. Nirmal Maji. Received this appreciation letter from the prestigious UNWPA. কবে সম্প্রচারিত হলো? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার থেকে প্রকাশিত হলো, প্রচারিত হলো 19শে অগাস্ট দুপুর 1টায়।
এবং এই পোস্টটি পাওয়ার পর আমাদের কোথাও একটা সন্দেহ হয়েছিল, তখন থেকে আমরা সন্ধান করতে শুরু করলাম। পরবর্তীকালে সেই সংবাদটি বেরিয়ে এলো যে এটি আদতে রাষ্ট্রপুঞ্জ নয়, একটি এনজিও, এবং সেটি রাষ্ট্রপুঞ্জের ইউনাইটেড নেশন শব্দবন্ধটি ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছে। লোক ঠকানো তো বুঝেছিলাম, মানুষের পকেটকে ঠকানো বুঝেছিলাম, কিন্তু মানুষের মনকে ঠকানো, মানুষকে চোখকে ঠকানো, এই পর্যায়ে মাননীয় আপনাকে নামতে হলো এবং শেষ পর্যন্ত ইউনাইটেড নেশনের নাম করে এই টুইটার হ্যান্ডেলেই প্রকাশ করলেন সংবাদটি। এবং মজাটা হচ্ছে যখন জানাজানি হলো যে এটা একটা জালিয়াতির কাণ্ড হচ্ছে, অর্থাৎ চিঠিটি জাল, এবং এই চিঠিটি কিভাবে জাল চিঠি নয়, একটা এনজিওর চিঠি, এটি রাষ্ট্রপুঞ্জ নয়, এটা ইউনাইটেড নেশন বলে একটি এনজিও সংগঠন, তখন রাতারাতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে ওই টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্ট যেটা আপনারা দেখলেন সেটা সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে মূল চিঠিটিকে শুধু ডক্টর নির্মল মাঝি পোস্ট করে দিলেন, লেখাটি ধরা পড়ে গেল। অর্থাৎ বিষয়টি নিয়ে যে চালাকিটা করতে গিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা সুপ্রিমোরা, সেটা কিন্তু প্রকাশ্যে আসার পর ঈষৎ লজ্জিত হয়ে, বিড়ম্বিত হয়ে বোধহয় তাড়াতাড়ি করে মূল জায়গা থেকে সরিয়ে দিলেন। 19 তারিখ দুপুর 1:30 যে পোস্টটা করা হলো, রাতারাতি সেটা সরে গেল এবং রাত্রি 12:15 বা 12:30 নাগাদ ডক্টর নির্মল মাঝি শুধু চিঠিটি দিয়ে ক্ষান্ত হলেন। আমাদের প্রশ্ন এখানে, প্রশ্ন দুটো। এক নম্বর, এটা করার খুব দরকার ছিল। আমরা ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টরেটটা দেখেছিলাম, সেটা যে জাল ছিল, অস্তিত্ববিহীন ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়, সেটা পরবর্তীকালে সবাই আমরা জেনেছি, নতুন করে বলার কিছু নেই। কিন্তু আজও সেই ট্র্যাডিশন টানতে হবে। মাননীয়া করেছেন, মাননীয় সুপ্রিমো তিনি করতে পারেন, ডক্টর নির্মল মাঝিকেও করতে হবে। ইউনাইটেড নেশনসের নাম ভাঙিয়ে রাষ্ট্রপুঞ্জ বলে সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে প্রচার করানো, আর অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলো ধেই ধেই করে নাচতে নাচতে রাষ্ট্রপুঞ্জ বাংলাকে সম্মানিত করেছে, এই প্রচারটা করতে লাগলো। এবং এর মধ্যেও তো কাটমানি গল্প আছে, নাই কি? আমরা বিশ্বাস করি না এ রাজ্যে কাটমানি ছাড়া কিছু হয়। এবং একটি এনজিওর কাছ থেকে চিঠি পেতে গেল কী কারবার করতে হয় সেই ইতিহাস তো আপনারা জানেন, নতুন করে বলছি না। কিন্তু আমাদের খালি যন্ত্রণা বিদ্ধ হচ্ছে আমরা। এই বাঙালি, এই বাংলা, তার ঐতিহ্য, তার কৃষ্টি, তার সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি। রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, বিবেকানন্দের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, রামমোহনের বাংলা বলে সেই কৃষ্টি সংস্কৃতি নিয়ে মাননীয়া মাঝে মাঝেই বড্ড বড়াই করে না। সেই বাংলায় চিঠি কেলেঙ্কারিও হচ্ছে, টাকা কেলেঙ্কারি হচ্ছে, লুট হচ্ছে, কাটমানি, সিন্ডিকেট, প্রমোটারি, সব বাঙালি মেনে নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের নাম হারিয়ে এই চিঠি কেলেঙ্কারিটা না করলেই পারতেন 2021-এ, কিন্তু করে ফেলেছেন। করে ফেলে সেটা টুইটার হ্যান্ডেলে দিয়েছেন এবং টুইটার হ্যান্ডেল থেকে সেটা মুছেও ফেলেছেন, কিন্তু গন্ধটা থেকে গেল মাননীয়া। এবং এই বিষয়ে আমরা সরাসরি গিয়েছিলাম প্রণয় রায়ের কাছে, তার বক্তব্য জানার চেষ্টা করেছিলাম, পুরো ব্যাপারটা তাকে ব্যাখ্যা করতে বলেছেন। শুনুন তার কথা, প্রণয় রায়ের কথা। জাপানি সার্টিফিকেটটা পুরোভাবে হাজির করে দিতে পারলেই আমি এটা প্রচার করতে পারবো, দেখো দেখো পশ্চিমবঙ্গে কি সুন্দর কোভিড এর চিকিৎসা চলছে। প্রথম তো হচ্ছে যখন এটা দেখলাম মমতা ব্যানার্জি অফিসিয়াল থেকে, তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার থেকে যখন এরকম একটা খবর এলো, তখন প্রথম যে সন্দেহটা আমার মনে হয়েছিল যে যদি ইউনাইটেড নেশন কোনো সার্টিফিকেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে থাকে, তাহলে নির্মল মাঝির নামে কেন আসবে? তাহলে চিফ মিনিস্টারের নামে আসবে, তাহলে হেলথ মিনিস্টারের নামে আসবে, কিন্তু নির্মল মাঝি কেন? তো UNWPA নিয়ে যখন এটা আসলো তখনই আমি একটু ওয়েবসাইট ঘাঁটতে শুরু করলাম যে কি ব্যাপারটা কি করে। যেটা দাঁড়ালো, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন আছে, একটি জাপানি এনজিও, এবং সেই জাপানি এনজিও অন্য আরো 10টা এনজিওর মতো কাজ করে। তারা এরকম কোন একটা চিঠি দিয়ে থাকতে পারে যে পশ্চিমবঙ্গের কোভিড এর যে ম্যানেজমেন্ট সেটা নাকি খুব ভালো হচ্ছে। আসলে আমাদের বাংলায় একটা কথা আছে যে মায়ের কাছে মামাবাড়ি গল্প করবে না। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে যারা আমরা বাস করি, আমাদের কাছে জাপানি সার্টিফিকেট নিয়ে জানতে হবে যে পশ্চিমবঙ্গের কোভিড ম্যানেজমেন্ট কেমন চলছে, পশ্চিমবঙ্গের কোভিড এর করোনার রোগীরা কেমন চিকিৎসা পাচ্ছে? এটা কোন জাপানি সার্টিফিকেট দরকার? কিন্তু প্রত্যেকদিন আমার আশেপাশের বাড়িতে যা দেখছি, চ্যানেলে যা দেখছি, হসপিটাল করতে যাচ্ছি, আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে সেটাই তো অনেক। জাপানি সার্টিফিকেট কেন দরকার? আসলে এই তৃণমূল দল এবং এই সরকারটা একটা জালিয়াতির সাথে চলছে। যখন আপনি জানেন যে সারদা কেলেঙ্কারি যখন হয়েছিল 2011 সালের ঠিক পরে, যখন সুদীপ্ত সেন ধরা পড়লো, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে যারা ভুক্তভোগী, যারা প্রতারিত হয়েছে, তারা কিন্তু একটা কথা বলেছে যে সুদীপ্ত সেন এবং সারদার সাথে মমতা ব্যানার্জির ছবি, তৃণমূল কংগ্রেসের নেতাদের ছবি দেখে তারা ভেবেছিল এটা দিদির ব্যাংক, অর্থাৎ দিদির নামে তারা ভেবেছিল এটা দিদির ব্যাংক, অতএব এখানে টাকা রাখলে জালিয়াতি হবে না, সেই জন্য তারা করেছিল।
এবং তার আগেও কিছুদিন আগেও আপনি জানেন যে এই মমতা ব্যানার্জি তার নামের আগে একটা ডক্টর লিখতেন। তারপরে যখন উনি চিফ মিনিস্টার হতে গেলেন, যখন আলোচিত হতে লাগলো যে ডক্টর কোন ইউনিভার্সিটি, দেখা গেল যে সেই ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব নেই। এবং তারপরে তার ভাইপো অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের হলফনামায় বলেছে সে MBA পাস, এবং সেই যে প্রতিষ্ঠানটির কথা বলেছে দিল্লি বেস একটি প্রতিষ্ঠান, RTI করে জানা গেছে যে সেই প্রতিষ্ঠান MBA কোনো ডিগ্রি দেয় না। সে তার কেস আবার দিল্লিতে চলছে। অর্থাৎ পুরোপুরি একটা জালিয়াতি ব্যাপার, যা না তাই দেখানো, এবং যা না তাই দেখানোর জন্যই বড় বড় করে সরকারি টাকা খরচ করে হোর্ডিং দিতে হয় বাংলার গর্ব মমতা ব্যানার্জি। আরে বাংলার গর্ব মমতা ব্যানার্জি না বাংলার গর্ব কে, সেটা জনগণ ঠিক করবে। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বিধানচন্দ্র রায়, এদের কাউকে কি সরকারি অর্থ খরচ করে বড় বড় হোর্ডিং দিয়ে দেখাতে হয়েছে বাংলার গর্ব? এরা কাকে দেখাতে হয়? যারা জালি, যারা নিজেরাও জানে তারা বাংলার গর্ব না, যারা বাংলার লজ্জা, মানুষও তাদেরকে বাংলার লজ্জা মনে করে, তাদেরকেই প্রমোট করতে হয় সরকারি অর্থ খরচ করে। আজকে ঠিক একইভাবে ইউনাইটেড নেশনের নাম, স্পর্ধাটা ভাবুন, ইউনাইটেড নেশনের নাম বানিয়ে একটি জাপানি NGO, যার কোনো ভিত্তি নেই। এবং আমি শুনেছি যে ইউনাইটেড নেশনের মতো লোকে ইউজ করছে বলে তা ইউনাইটেড নেশন তাদের এগেনস্টে কেসও করেছে, সেই কেসও চলছে। এরকম একটি জালি NGOর নামে পশ্চিমবঙ্গের কোভিড ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে বলে সেটা প্রচার করে আবার কিছু মানুষকে প্রভাবিত করে আবার কিছু পয়সার আমদানি করা। আর এইখানে একসময় যারা সারদার মুখপাত্র ছিল, যারা সুদীপ্ত সেনের মুখপাত্র ছিল, তারাই তো এখন তৃণমূলের মুখপাত্র হয়ে টিভি চ্যানেলে বসেন। যদি এই জালিয়াতিটা প্রকাশ্যে না আসতো তাহলে হয়তো আগামী 1 মাসেই বলতো যে দেখুন আপনারা কি বলছেন, কোভিড নিয়ে দেখুন ইউনাইটেড নেশন কি বলছে, সেটা মাঠে মারা পড়লো। আসলে এটা ভুলে গেছে যে গোটা পৃথিবীটা এখন একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চলে এসছে। যে কেউ যে কোনো মুহূর্তে যদি মনে করে কোনোটা জানবে, ইন্টারনেট সার্চ করলে সাথে সাথে উইদিন দ্য সেকেন্ড সে জেনে নিতে পারে। তাই আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে এই তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে জালিয়াতি করেছেন, যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন, যা নয় তাই বলেছেন, সেটা কিন্তু এখন আর সম্ভব নয়। তাদের জালিয়াতি ধরা পড়ে যাচ্ছে। আমি একটাই অনুরোধ করবো, আমাদের জাপানি সার্টিফিকেটের দরকার নেই, আপনি অন্তত পরিষেবাটা দিন। আর 2,500 কোটি টাকার যে দুর্নীতি হলো, সেই দুর্নীতি কারা করলো তাদেরকে খুঁজে বার করুন। ভাবতে পারেন কি একটা অরাজক অবস্থা চলছে। এই মুখ্যমন্ত্রী তিনি এপ্রিল মাসে, মার্চ মাসে টিভিতে বিজ্ঞাপন দিয়ে জনগণের কাছে আহ্বান জানালো, কেউ তো কিছু দিচ্ছে না, আমরা তো কোথাও টাকা পাচ্ছি না, আপনারা আমাদেরকে টাকা দিন। মানুষ দিয়েছে, টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে জিনিস কেনা হলো, সেই মুখ্যমন্ত্রী বলছেন যে অভিযোগ আসছে সেখানে নাকি দুর্নীতি হয়েছে। তো অভিযোগ যদি আসে দুর্নীতি হয়েছে, তো কার বিরুদ্ধে দুর্নীতি হয়েছে? আমি যেটা সংবাদপত্রে দেখলাম, 2টি সংস্থাকে তারা দায়িত্ব দিয়েছিল, একটা তন্তুজ, আরেকটা হচ্ছে মেডিকেল সার্ভিসের আরেকটি, দুটোই সরকারি প্রতিষ্ঠান। তো দুটোই সরকারি প্রতিষ্ঠান জিনিস পারচেজ করতে গিয়ে যদি দুর্নীতি করে থাকে, সেটা দেখার দায়িত্ব কার ছিল? সেটা দেখার দায়িত্ব ছিল এই টিমের, এই স্বাস্থ্যমন্ত্রীর, এই স্বরাষ্ট্র সচিবের, এই অর্থ সচিবের, এই স্বাস্থ্য সচিবের। তারা সেগুলো দেখলো না, দুর্নীতি হয়ে গেল। রাজ্যপালের কাছে যখন ডকুমেন্ট পৌঁছে গেল, রাজ্যপাল যখন টুইট করে জানাচ্ছেন, তখন একটা তদন্ত কমিশন বসানো হলো। কাদেরকে নিয়ে বসানো হলো? স্বরাষ্ট্র সচিবকে নিয়ে, স্বাস্থ্য সচিবকে নিয়ে, অর্থ সচিবকে নিয়ে। আজকে কোনো কিছু পারচেজ যদি হয়, সেটা দেখার দায়িত্ব কার? অর্থ সচিবের তো দেখার দায়িত্ব। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই তদন্ত করবে, তারাই তদন্ত করে একটা রিপোর্ট দেবে, রিপোর্ট দিয়ে সেটাকেই লোকের কাছে রাখবে, দেখো আমরা কত স্বচ্ছ। আপনি জানেন যে এই গত বছরই দিদিকে বলে প্রোগ্রামের আগে একটা নাটক হয়েছিল। সেই নাটকটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের কর্মীদের সামনে বলছেন যে সমব্যথী থেকেও টাকা নিতে হবে। অর্থাৎ ব্যাপারটা এমন যেন তার দলের নিচু স্তরের কর্মীরা করাচ্ছেন, কিন্তু উনি এবং উনার দল, উনার উচ্চস্তরে যারা আছে, উনার পরিবার সব স্বচ্ছ। আজকে তো পশ্চিমবঙ্গের জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে, করোনা থেকেও টাকা নিতে হবে, করোনা থেকেও কাটমানি নিতে হবে, যখন সাধারণ মানুষ যখন পরিষেবা পাচ্ছে না,
তখন করোনাতেও কাটমানি, আর এই কাটমানির সাথে তো সরাসরি তার দপ্তর যুক্ত, তার বড় বড় উচ্চপদস্থ অফিসাররা দপ্তর। আমি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, ওই জাপানি সার্টিফিকেট রাখুন, পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্নের উত্তর দিন। 2,500 কোটি টাকা কাদের কাদের কাছে গেল, কাদের কাদের কাছে কাটমানি গেল, সেই টাকা রিকভারি করার ব্যবস্থা করুন। পরে আসবো, হিসেব পত্তর অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। আচ্ছা নেত্রী, যে লিমিটেড আছে তোলা তুলে যেটা হবে তার 70% আমাদের কেন্দ্রীয় তৃণমূল ভবনে জমা করতে। এখন কি পাঠানো হয়? হ্যাঁ, এখন কি পাঠানো হয়? না না, এই তো নতুন নির্দেশ হলো, এরপর পাঠানো হবে।